আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছেন। আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে আজকে চিনছেন। এটাতে আমাদের কি করার আছে? পাবলিক কি করবে তাতে? আমরা তো জানি ওনার দলে কারা ছিলেন। উনি এতদিন পর্যন্ত এনাদের নিয়ে হানিমুন করছিলেন, বুঝতে পারেননি। হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে এখন। মমতা বন্দ্যোপাধ্যায় আজীবন রাজনীতি করেছেন মিথ্যা কথা বলে, মানুষকে ঠকিয়েছেন, দুর্নীতিবাজদের দলে নিয়েছেন এবং আজকে যেটা ঘটছে তার ফলস্বরূপ এটাই হচ্ছিল। যেখানে নীতি থাকে না, যেখানে আদর্শ থাকে না, সেখানে দল এভাবেই ভেঙে পড়ে। ধান্দাবাজেরা আজকে নতুন ধান্দা খোঁজার চেষ্টা করছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। সেটা হচ্ছে তসলিমা নাসরিন। লুপরা প্রগতিশীল সুশীল সমাজ তখনকার সময়ের তারা ধরে রাখতে পারেননি তসলিমা নাসরিনকে। কারণ তৎকালীন সময় মনে হয়েছিল যদি ওনাকে এখানে রাখি তাহলে ভোট নষ্ট হবে। আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দোষে দোষী করেছেন যে তিনি মুসলমান তোষণ করেন। মুসলমান তোষণ করা ঠিক কিনা ভুল সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু মুসলমানদের ভোট রাজনীতিতে ব্যবহার করা এটা বড় অন্যায় এবং এটা যুগে যুগে হয়ে তসলিমা নাসরিন বঙ্গে ফিরছেন, এটা সত্যি খুব ভালো একটা খবর। এই কারণে নন যে তিনি অনেক বড় লেখিকা, তিনি আজকে বাংলায় ফিরছেন এই কারণে যে একজন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে না ভারতে সেই সময় বাংলাদেশে কিছু সত্য বলে, ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে কথা বলে, ধর্মীয় শোষণের বিরুদ্ধে কথা বলে যে মানুষটি ভারতে মাথা গুঁজতে চেয়েছিলেন তাকে ঠাঁই দিতে পারিনি আমরা। আজকে তিনি হয়তো নিরাপদ ফিল করছেন বলে আসছেন। পশ্চিমবঙ্গে এই সংখ্যালঘু মানসিকতাটা ওই লেভেলে আজকে নেই যেখানে একজন মুসলমান কোথাও প্রভাবিত হয়ে তসলিমাকে আক্রমণ করতে পারেন, কারণ তোল্লাইটা নেই। কারণ তসলিমা মনে করছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানরা তার জন্য থ্রেট নন, কারণ মুসলমানদের সমস্যা নয় এটা। তুমি যখন রাজনৈতিক তোল্লাই দাও, ধর্মীয় জিগির তোলো, বাংলাদেশ থেকে সেই সময়গুলো হয়েছে, এ রাজ্যের সরকার সেগুলোকে দমন করতে চায়নি, দমন করলে তাদের ভোট হারাতো। আজকের সরকার মনে করছে নির্দ্বিধায় অনেকদিন আগের ঘটনা ভুলে গেছে সব মানুষ, আর এখানকার মুসলমানদের কি যায় আসে বাংলাদেশে কি হয়েছে না হয়েছে। তাই জন্য তসলিমা নিরাপদ ফিল করছেন, আসছেন, এটা খুব ভালো। সিআইডির ডাকে প্রথম কথা হচ্ছে অভি তো শেখ, মানে এবার তো অন্তত শেখ, এত কিছু তো হলো, অনেক ডিজে ফিজে বাজানোর কথাবার্তা বলেছিল। মুশকিলটা হচ্ছে একজন রাজনৈতিক নেতা, সে একজন সাংসদ, তিনি দলের অন্যতম মানে টাইপ অফ সুপ্রিমোই ছিলেন। আজকে তো বোঝা যাচ্ছে যে উনিই সুপ্রিমো ছিলেন। তিনি ডিজে বাজাতে বলেছিলেন, মানে মানুষকে বিরোধীদের পেটাতে বলেছিলেন। যদি ক্ষমতায় না আসতো তারা বিরোধী হতো, তাহলে ওদেরকে পেটাতে মারতে বলেছিলেন। পাতি কথা এটাই ছিল। তো ওনার এগেনস্টে কেস হয়েছে। রাজনৈতিক নেতাদের একটা ব্যাপার আছে, এরা ইদার ডিল করে ফেলে কোথাও না কোথাও, আর অথবা এমন কিছু কাজ করে যেগুলো নিজের নামে করে না, বিভিন্ন নামটাম দিয়ে চালিয়ে দেয়। সেখানে দুর্নীতিগুলো অনেকেরই সামনে আসেনি। এখন বিষয়টা হচ্ছে ডিমটা যখন ছোড়া হয় ওটা লাগে বড্ড। যতই হোক উপরে শেলটা মোটা না, মানে ছুড়লে ঠাস করে একটা ডিম যদি এসে লাগে মাথায় বা মুখে, বড্ড ব্যথা লাগে। সেটা অভিষেক অলরেডি একটা খেয়েছে একবার। অনেক বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমাদের দেশে যদি সব কিছু মানুষই ডিসাইড করে নেয় তাহলে আইন কানুনের কি দরকার আছে? আপনি ভাবছেন যে ও চোর, আপনি জানেন হয়তো চোরই। যদি আপনার ভাবনাতেই সব কিছু হয়ে যায়, আপনি যদি মনে করেন যে হ্যাঁ ও চোর তাহলে ওকে শাস্তি দাও, তাহলে তো যে কোনো দিন নেতারা, পুলিশ চাইলে যে কোনো মানুষকে সাজা দিতে পারে, কালকে যে কোনো মানুষকে গুলি করে মেরে দিতে পারে। মানে এটা তো মিসইউজও হতে পারে না। তো সে কারণে তো দেশে আইন ব্যবস্থা রয়েছে যে কোর্ট জাজ করবে, আদালত, বিচারপতি, বিচারক তারা ডিসিশন নেবেন কে ঠিক কে ভুল। তার জন্য আমাদের জুডিশিয়ারিতে যে সিস্টেম রয়েছে, পুলিশ সেইভাবে তদন্ত করে একটা মানুষকে আদালতে তুলে তারপর তার ফয়সলা হয়। তো ডিম থেরাপিটা কোনো কাজের কথা না, এটা একটা বর্বর সমাজের উদাহরণ। মানুষ কেন ডিম ছুটছে এটা বুঝতে হবে। কিছু লোক আছে হুজুকে, আপনি বিভিন্ন পাড়া টাড়া গেলে দেখতে পাবেন, একটুখানি এই ধরনের মজা ফজা পেলে তারা এসে ভিড় জমিয়ে দেখবেন ঝগড়া ঝামেলা হলে চলে আসে। তাদের যদি একটু ডিম দেওয়া হয়, মানে ডিম মারবো কাউকে, এটা একটা আনন্দের ব্যাপার। সে হয়তো তৃণমূল করতো একসময়, আজকে ডিম মারার সুযোগ এসছে। এগুলো হচ্ছে কি অশিক্ষিত সমাজের। এইটুখানি কেন ভাবছেন না যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এই রঙ্গের বঙ্গে যেগুলো আজকে আপনি দেখছেন, এগুলো তো সেই সিনেমা রিলিজ হয়ে গেছে অনেক দিন আগে। সেই রিলিজ হওয়ার সিনেমা নিয়ে হঠাৎ করে মানুষ আবার হৈ হৈ শুরু করে দিলে যেমন হয়। পশ্চিমবঙ্গে অনুপ্রেরণায় সিংহের বাচ্চা জন্মেছিল একসময়। সেই অনুপ্রেরণা শব্দটা এখন আর মানুষ লিখতে লজ্জা পায়, অনুপ্রেরণায়। এবার অনুপ্রেরণাটি কতটা ছিল সেটা তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে এই অনুপ্রেরণাটা আসলে ছিল বলপূর্বক, ভয়। আজকে যেটা তৃণমূলের একের পর এক নেতারা বলছেন, এই যেমন 21শে জুলাই নিয়ে ববি হাকিম বলেছে এবার নাকি নাচ গান হবে না, এবার সত্যিকার 21শে জুলাই হবে। এখানে ব্যাপারটা বুঝুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শত্রু কারা? বিজেপি নয়, সিপিএমও নয়, তার দলের লোকজন। এটা আমরা অনেকদিন আগে থেকেই জানতাম, সাধারণ মানুষ জানতাম।
মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পরে জেনেছেন, সেটা তার দুর্ভাগ্য। তিনি এত বড় রাজনীতিবিদ হয়েও সেটা বুঝতে পারেননি। তার সবচেয়ে কাছের সবকটা, আপনি দেখুন সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন হাতে একটা সবুজ রঙের মোমবাতি নিয়ে। আপনি একটা লোককে দেখলেন, একজন দুজন, দোলা সেন বা দু একজন ছাড়া একটা লোককে দেখেছেন যাদেরকে ওই প্রত্যেকদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটতে দেখতেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় হাঁটেন একজনও পাশে দাঁড়িয়ে আছে? একটা লোক নেই। বলছেন যে এই দল থেকে সবাই চলে গেছে। সায়নী ঘোষ থেকে শুরু করে রচনা ব্যানার্জি কালকে দেখলাম গিয়ে বিধায়কের পাশে দাঁড়িয়ে খুব হাসলেন এবং তিনি বললেন তিনি নাকি শুভেন্দু অধিকারীর ফ্যান। এগুলো তো নাটক, এগুলো তো দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করে বিভিন্ন টিভি সিরিয়াল যেগুলো হয় ডেলি সোপগুলোর মতোই। এগুলো নিয়ে এত অবাক হচ্ছি কেন? আমরা রাজ্যের মানুষ কি সত্যিই মাথায় কিছু আছে আমাদের? আমাদের কি বাবা মারা পড়াশোনা করে বড় করেছে, শিক্ষা দীক্ষা দিয়েছে কিছু? আমরা কি বুঝি কোনটা কি, কে সুবিধাবাদী, কে স্বার্থপর, কে চোর? এত কিছু দেখার পরও কিন্তু আমাদের অনেক সময় লাগলো আজকে 2026টা আনতে। এরকম আরো অনেক আছে, আমরা শুধু পাথরের বিষয়। এখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে হয় বলছেন যে অনুব্রত মণ্ডলকে এখন তোমার স্বভাব হয়েছে, পর হয়েছি আমি। তো মানে যিনি চুরি করেছেন, যার জন্য করেছেন, এখন অনুব্রত মণ্ডলকে হয়তো অভিষেক বলতে পারেন তোমার জন্যই তো চুরি করলাম, এখন তুমি আমাকে বলছো চোর। সো চোরে চোরে মাস্তুতো ভাই। মণ্ডল এখন হঠাৎ করে ঋতব্রতর দলে গিয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছেন, তাহলে তো উনি তো নিজেই চোর। তার মানে এই কথাতে প্রমাণিত হয়ে গেল কি যে অভিষেকের জন্য চুরি করেছে মানে নিজেই তো চোর। এক হচ্ছে এই ধরনের খেলা প্রত্যেকটার জেলাতে কম বেশি চলেছে যেখানে এই ধরনের সুযোগ সুবিধা আছে। নর্থ বেঙ্গলে যেখান থেকে আপনি মালবাজার টালবাজার ওইসব জায়গায় গিয়ে খোঁজ নিয়ে আসুন যে কী লেভেলে ওখানে লরির উপদ্রব ছিল। ওই এলাকায় এক মানে তৃণমূল যতদিন ক্ষমতায় ছিল ওখানে কেউ কিছু বলতে পারতো? ওখানকার বালি মাফিয়াদের, পাথর মাফিয়াদের ওখানে প্রচুর লোককে পিষে দিয়েছে, মেরে দিয়েছে পর্যন্ত, গাড়ি চাপা দিয়ে সাংবাদিকদের পিটিয়েছে পর্যন্ত। সাংবাদিকরা প্রশ্ন তুলেছিল রাত্রিবেলা এত গাড়ি যাচ্ছে কেন, এত লরি যাচ্ছে কেন, লোকাল সাংবাদিকদের পিটিয়ে পর্যন্ত, এত ক্ষমতা ডন সেখানকার। এখন সব পালিয়ে গেছে। আজকে প্রশ্ন হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আজকে অনুব্রত মণ্ডল বলছেন, তার এগেনস্টে কি প্রমাণ আছে? পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিতে পারবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেলে ঢোকাতে পারবে? তো ব্যবস্থা নিক। যদি প্রমাণ থেকে থাকে তাহলে ব্যবস্থা নিক। এগুলো যে ঘটেছে এগুলো তো সবাই জানে, নতুন কি আছে? আপনি আজকে অঙ্ক মেলাতে বসছেন কারণ আপনার কাছে খবরটা আজকে মনে হচ্ছে নতুন, কিন্তু এটা আজ থেকে 15 বছর না হলেও অন্তত 10 বছর ধরে এভাবেই চলছিল দাদাগিরি। এই দাদাগিরি তো সব জায়গায় চলেছে, সবাই জানে। আজকে বিজেপি এসছে, ক্ষমতা এসছে বলে সবাই মুখ খুলছে, বাকি হচ্ছে চড়ে চড়ে মাস্তুতো ভাই। অনুব্রত মণ্ডল কোনো মহান ব্যক্তি না, এর আগেও জেলে গেছে, আর উনি যে কি মানুষ সেটা সবাই জানে। তো ওনার আজকে নতুন কথা অবাক হওয়ার কিছু হয়নি। বলেন যে আমি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আর এই যে যেটা বললেন যে মদন মিত্র দীর্ঘদিনের অনুগামী ও মানে সহযোগী, এটা ঠিক কথা, বহুদিন ধরেই তো একসাথে আছেন। তবে একটা কথা হয়েছে আছে, হাতি যখন ফাঁদে পড়ে চামচিকে তাও লাথি মারে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এরকম হয়েছে, সবাই লাথি মারছে। ঋতব্রতর দলে যাওয়ার পেছনে উনি কেন গেছেন উনিই জানেন। তো এইটুকু তো পরিষ্কার যে যদি সত্যি যতদিন বাঁচবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ছবি মাথার সামনে টাঙিয়ে তারপর মরবো, এরকম ভাষণ দেওয়া বড় বড় লেকচার যেগুলো আমরা শুনেছিলাম সেগুলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হারের পরই সঙ্গে সঙ্গে বদলে গেল, তাতে পরিষ্কার ব্যাপার হচ্ছে অর্থের যোগান কমে গেছে। ট্রেন্ড, মানুষ ট্রেন্ড ভালোবাসে। এখন তো ঋতব্রত যেহেতু তারা সবাই এই মুহূর্তে রাজ্যের বিধায়ক, তাদের সংখ্যা বেশি, সেটাই এখন এরাও মনে করছে এটাই অ্যাকচুয়াল তৃণমূল কংগ্রেস। সে কারণেই তো দেখছেন না 21শে জুলাই নিয়ে কি মজা চলছে। 21শে জুলাই শহীদরা ওপর থেকে বলছেন ভাই তোরা রাখ, আমরা কি জন্য মারা গেছি, কি করেছি আমরাই জানি। তোদের এই রাজনীতি করার জন্য শুধু আমাদের নাম 21শে জুলাই নিয়ে তো মানে লজ্জার কোনো শেষ নেই। মিডিয়াতে বেশ কিছু নিউজ দেখছিলাম যে এরা যে তৃণমূল কংগ্রেস, এরা যে একদিন বলে আসতো যে কংগ্রেসের সেই আন্দোলন 1993-র 21শে জুলাই, যে তারা নাকি সচিত্র পরিচয়পত্রের দাবিতে পথে নেমেছিলেন এবং সেই কারণেই নাকি আজকে ভোটার কার্ড, এবং বিভিন্ন মিডিয়া রিপোর্টস দেখলাম সেগুলো ডাহা মিথ্যা কথা। বন্দ্যোপাধ্যায় আজীবন রাজনীতি করেছেন মিথ্যা কথা বলে, মানুষকে ঠকিয়েছেন, দুর্নীতিবাজদের দলে নিয়েছেন, এবং আজকে যেটা ঘটছে তার ফলস্বরূপ এটাই হওয়ার ছিল। যেখানে নীতি থাকে না, যেখানে আদর্শ থাকে না, সেখানে দল এভাবেই ভেঙে পড়ে। ধান্দাবাজেরা আজকে নতুন ধান্দা করার চেষ্টা করছে। অভিষেক বাঘের মতো। উনি বলছেন এটা নতুন খবর কি, মানে এতদিন বিরোধীদের নিয়ে বলতেন, এখন উনি নিজে বিরোধী। এবার উনি বিরোধী জায়গায় এসে কোথায় বিরোধিতা করবেন সরকারের, সেটা করার সুযোগই ওনার কাছে নেই। উনি উল্টে নিজের গৃহযুদ্ধে এমন পড়েছেন যে উনি ওনার নাম তৃণমূল কংগ্রেস থেকে মুছে যাচ্ছে। পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন, ভারতের ইতিহাসে কোনো রাজনৈতিক দলকে এইভাবে ছিনিয়ে নিয়ে, তার পার্টি অফিস পর্যন্ত ছিনিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ভাবতে পারছেন? ভারতবর্ষের যত বড় বড় নেতা আছেন তাদের মধ্যে অন্যতম নাম, কার না কার সাথে রাজনীতি করেছেন তিনি। সেই মানুষটার আজকে কি করুণ দশা। কেউ এই করুণ দশা করেনি, করুণ দশা করেছে মানুষ আর তার দলের নেতারা। কথা বলতে রচনা ব্যানার্জি আজকে যখন বলছেন, আমি কালকে শুনলাম যে উনি শুভেন্দুদা, উনি সবাই ফ্যান, সবাই ওনারা এখন, মানে মাঝে মাঝে ভাবি যে এনারা সত্যি কি ভালো অ্যাক্টর ছিলেন? ভালো অ্যাক্টর যদি থাকতেন তাহলে এত কাঁচা অভিনয় কি করে করেন? মিস্টার বচ্চনের সাথে উনি অভিনয় করেছেন সেটা ঠিক কথা, তাও তো ভিলেনের চরিত্রে করেছিলেন, কিন্তু বচ্চনের সঙ্গে অভিনয় করা লোকেরা এত কাঁচা অভিনেতা কি করে হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে আজকে চিনছেন,
এটাতে আমাদের কি করার আছে? পাবলিক কি করবে তাতে? আমরা তো জানি ওনার দলের কারা ছিলেন। উনি এতদিন পর্যন্ত এনাদের নিয়ে হানিমুন করছিলেন, বুঝতে পারেননি। হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে এখন। আভি তো হ্যাঁ আসলিয়াত। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এতদিন পর মানে বাস্তবটা কিরকম কঠিন হয়। আজকে সব লুটে-পুটে খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছিল। আজকে সব চলে গেছে। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নামতো, কত মন্ত্রী-সন্ত্রী, তার সঙ্গে পুলিশ, লোকজন, কেউ তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শাড়ি পরে ওই একই রকম চটি-পটি পরে হাঁটতো। কত কিছু নাটক দেখেছি, পুরো নাটক। আর ওই নাটকের ১ম সারিতে থাকতো কতগুলো জোকার। বাংলা সিনেমা যাদের কোনো অভিনয় পর্যন্ত দেখিনি, চলেনি যাদের সিনেমা, যাদের অভিনয় একটা সিনেমার নাম বলতে পারবো না আমি যাদের, তারা সবাই সামনের সারিতে। আর কিছু পরিচিত মুখ আছে সিনেমাতে যাদেরকে জোর জবরদস্তি ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূলে ঢোকানো হয়েছিল। আজকে এইভাবে কি দল চলে নাকি? ভেঙে গেছে দল, সব গাছ পড়ে গেছে, পাখি উড়ে গেছে, গাছ এখন মাটিতে পড়ে রয়েছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।